মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার, চলছে আলোচনা। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রদূত। সংকটের শঙ্কায় কাটেনি তেল নেওয়ার হুড়োহুড়ি। সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও অনেক সরকারি পাম্পে মিলছে না জ্বালানি। মব সৃষ্টিকারীদের প্রতিহতের হুঁশিয়ারি পুলিশ প্রধানের। হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফেরানোর কাজ করছে সরকার। এবং ইরানের নতুন নেতা মুস্তফা খামেনির নির্দেশে ইসরায়েলে হামলা। সর্বোচ্চ নেতা সামরিক কার্যালয় প্রধানকে হত্যার দাবি তেল আবিবের। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছে জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া সরকার গঠনের প্রথম 3 সপ্তাহে চীনের 4টি কোম্পানি বাংলাদেশে প্রায় $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়িত হলে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। এছাড়া তিস্তা প্রকল্প চীনের অগ্রাধিকারের মধ্যে রয়েছে বলেও জানান তিনি। জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন। তবে বাংলাদেশ ঠিক কী ধরনের জ্বালানি সহায়তা চায় সে বিষয়ে নিশ্চিত করলে আমরা সহায়তা দিতে আগ্রহী। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যথাসময়ে অফিসে এসেছেন মাত্র 10% কর্মকর্তা কর্মচারী। সকাল 8:30টার দিকে রাজধানীর কাকরাইলে অধিদপ্তরে গিয়ে চিত্র দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মন্ত্রী বলেন, এখানে রয়েছেন 4 শতাধিক কর্মকর্তা কর্মচারী এবং এই উপস্থিতির হার খুব দুঃখজনক। তিনি জানান, যথাসময়ে কর্মকর্তারা অফিসে আসছেন কিনা এর তদারকি করছেন তিনি। এই ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল সকাল 9টার বেশ কিছুক্ষণ পর অফিসে প্রবেশ করেন। এ সময় দেরির জন্য অসুস্থতা ও যানজটকে কারণ দেখান তিনি। মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তরগুলি অনেক দামি দামি অট্টালিকা বিল্ডিং নিয়ে তারা বসে থাকেন। তারা সময় মতো অফিসে আসেন কিনা এটা দেখবার জন্য অনেকটাই না জানিয়েই আমি এখানে উপস্থিত হয়েছি 8:30টায়। এর মধ্যে আমি খেয়াল করেছি যে 5% কর্মকর্তা কর্মচারীরা এখন পর্যন্ত অফিসে আসেনি। এটার ব্যাপারে উনি একটা প্রতিবেদন দেবেন। দেওয়ার পরে আমি মাননীয় মন্ত্রী সচিবদের নিয়ে মিটিং করে এ ব্যাপারে কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখব। গত কয়েকদিনের তুলনায় পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আজও অনেক পাম্পে মিলছে না তেল। বিশেষ করে সরকারি মালিকানাধীন পাম্পে তেল না পেয়ে মানুষের ক্ষোভ একটু বেশি। গ্রাহককে এক পাম্প থেকে অন্য পাম্প ঘুরে ঘুরে খোঁজ করতে হচ্ছে জ্বালানি তেলের। কোনো কোনো পাম্প কর্তৃপক্ষ চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাওয়ার কথা বললেও উল্টো অভিযোগও আছে। তেজগাঁও সিটি পাম্পে এভাবে দড়ি দিয়ে বাঁধা তেলের নজল বিক্রয়কর্মীরাও অলস সময় কাটাচ্ছেন। অথচ পাম্পটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসির, কিন্তু তারপরও এখানে জ্বালানি তেল মিলছে না। কেন বিক্রি বন্ধ জানতে চাইলে কেউ কথা বলতে চাননি। তবে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, চাহিদা অনুযায়ী জ্বালানি তেল মিলছে না ডিপো থেকে। তবে তেজগাঁয়ের ট্রাস্টের পাম্পের চিত্র ঠিক উল্টো। তেল নেয়ার জন্য বিশাল লাইন। চাহিদার থেকেও বেশি নেয়। এখন যেটা দরকার মানে ততটুকু নিলেই হয়, বেশি নিয়ে তো শুধু শুধু লাভ নেই। একটা বাইকে আপনার একবার তেল নিচ্ছে না তো, বারবার আসে তেল নিচ্ছে, তাহলে ওনারাও সংকট করতেছে, তারপরে সাধারণ পাবলিকও ভোগান্তি। সকাল ভোর 5টা বাজে এসে একটা পাম্পে দাঁড়িয়েছি, 2 ঘন্টা পরে বলতেছে আজকে হবে না। তারপরে ওখান থেকে আমি এখানে আসছি। এখনো তো পাম্পের ভিতরে ঢুকতে পারছি না। ঢুকতে পারলার পর বোঝা যাবে কতটুকু পরিমাণ পাওয়া যাচ্ছে কিনা। আসাদ গেটের একটি পাম্পেও মিলছে সব ধরনের জ্বালানি তেল। এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল মিলছে। আমাদের কাছে যেটা তেল ছিল সেটা আমরা সারা রাত সারাদিন দিয়ে কাল দুপুর পর্যন্ত শেষ হয়ে গেছিল। তারপরে আমার দুপুরে আবার তেল চলে আসার পর এখন তেল অ্যাভেলেবেল, সমস্যা নেই। এখন কোনো ক্রাইসিস দেখা যাবে। ডিপো থেকে কোনো বাধা নিষেধ নেই, তেল যত নিতে পারে। দৈনিক যে টার্গেট তেল বিক্রি তার থেকে বেশি বিক্রি হচ্ছে। এটা একটা আমার মনে হয় কৃত্রিম ক্রাইসিসের একটা পার্ট।
গ্রাহক রেশনিং করে তেল বিক্রিকে স্বাগত জানালেও অনেকে বলছেন অ্যাপ ভিত্তিক গণপরিবহন চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন তাদের জন্য বর্তমান পরিস্থিতি অনেক কঠিন হয়ে পড়েছে। আর আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান সরকারের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে জঙ্গল, সলিমপুর সহ আশেপাশে এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ভোর 5টা থেকে শুরু হয় এই অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী কয়েক হাজার সদস্য অংশ নিচ্ছেন। এরই মধ্যে জঙ্গল, সলিমপুরে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি প্রশাসনের। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ জানান, এই এলাকায় পুলিশ ও র্যাবের 2টি আলাদা ক্যাম্প স্থাপন করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশি অস্ত্র। এছাড়া সম্ভাব্য পালানোর পথগুলোতে আগে থেকে চেকপোস্ট বসানো হয়েছে। সীতাকুণ্ড উপজেলা পাহাড়ি ও দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অবস্থান, অস্ত্র মজুত এবং অপরাধীদের আত্মগোপনের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে এই অভিযান শুরু হয়। আমার নাম কেন আর রস্য কিছু রাখতাম বলছে, আমিও তো সোজা মানুষ, অত কিছু বুঝি না। আজকে ভোরবেলা থেকে একটি অভিযান শুরু করেছি। এখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আমরা যৌথভাবে একটি কর্মপরিকল্পনা তৈরি করে আমরা অভিযানটি শুরু করেছি এবং অভিযানটি চলমান রয়েছে। নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় প্রতিদিন 2 টাকার বিনিময়ে 200 রোজাদারকে ইফতার তুলে দিচ্ছেন মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স। এমন উদ্যোগে খুশি দিনমজুর, পথচারী সহ স্বল্প আয়ের মানুষেরা। সবার সহযোগিতায় গত 4 বছর ধরে চলমান এই কার্যক্রম আগামীতেও আরও বেগবান করার আশা সংগঠনটির। দুপুর থেকে শুরু হয় ইফতার তৈরি ও প্যাকেজিংয়ের কাজ। এরপর অটোরিকশা যোগে পাঠানো হয় সদর ও বেগমগঞ্জের বিতরণ স্টলে। বিকেল 5টা থেকে নিয়ম মেনে স্টলের সামনে লাইনে দাঁড়ান দিনমজুর, অসহায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিদিন বিকেলে মাঝদি বড় মসজিদ মোড় ও বেগমগঞ্জের একলাশপুর বাজারে চলে এই ইফতার আয়োজন। এমন আয়োজনে খুশি সবাই। খুব ভালো, আমরা খাইতেছি সবাই, আল্লাহ ওনাদেরকে বাঁচাই রাখ। আমরা রিক্সা চালাই, আমরা কিনে খেতে পারি না, আমরা কিনে খেতাম না, এটা খাই রই। আমি রাতের কাজ করি, সারাদিন কাজ করি, আসছি। আয়োজকরা জানান, বিনামূল্যে বলে অনেকে লজ্জায় নিতে আসেন না, তাই নামমাত্র দামে প্রতিদিন 200 ব্যক্তিকে ইফতার দেওয়া হয়। আমরা যারা পথচারী আছি, আমাদের জন্য এই 2 টাকার ইফতারে সন্তুষ্ট, আমরা অনেক খুশি হয়েছি। 4 বছর হয়েছে, প্রত্যেক বছরই করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম দিচ্ছে। ওদের এই পরিশ্রমকে আমরা স্বাগতম জানাই। সমাজে উচ্চবিত্ত যারা আছে, প্রভাবশালী যারা আছে, তারা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে ফান্ডিং দিয়ে হেল্প করে। প্রত্যেক বছর নোয়াখালীতে 2 টাকা ইফতার নামে আমরা একটি প্রজেক্ট চালু করেছি, যেটা আমরা বিগত 4 বছর ধরে করে আসছি। প্রত্যেক দিন আমরা সদর এবং বেগমগঞ্জে 2টি স্টলে আমরা প্রত্যেক দিন 200 মানুষকে ইফতার বিতরণ করে থাকি। এমন উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলা হয়, তাদের একটু মনোযোগ পেলে এই সেবা এগিয়ে নেওয়া যাবে বহুদূর। ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের সদ্য নির্বাচিত সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনেইর প্রথম নির্দেশে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র তেল আবিবে 3 স্থানে আঘাত হানে। এছাড়া সৌদি আরবের সায়বা তেল ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান বাহিনী রুব আল খালি মরুভূমির ওপর দিয়ে যাওয়া ড্রোনকে ধ্বংস করেছে। ইরানে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি কাতারেরও। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।